আমি ডাক্তার তারেক মাহমুদ। আজকে আমাদের লেকচার হচ্ছে ডায়াবেটিস মেলাটাসের উপর। আমরা গত লেকচারটাও ডায়াবেটিস মেলাটাসের উপর করেছিলাম। এটা ঠিক পার্ট 2 না, আমরা আসলে গত লেকচারটারও একটু রিক্যাপিচুলেশন করব, সেইটা নিয়েও একটু আলাপ করব। তার সাথে আজকে আবার একটু ডায়াবেটিসের ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশনসের ট্রিটমেন্ট নিয়ে আলাপ করা হবে। তো আমরা যদি গত লেকচার থেকে দেখি, আমাদের আসলে আলাপ খুব সংক্ষিপ্ত ছিল এবং স্পেসিফিক ছিল। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস মেলাটাস বলতে আমরা কি বুঝি। আমরা সেটাকে এক কথায় বললে দিছিলাম এভাবে যে ডায়াবেটিস মেলাটাস মানে হচ্ছে ব্লাড সুগারটা বেড়ে যাওয়া। ব্লাড সুগার বেড়ে যাওয়া কনসিস্টেন্টলি যদি বেশি থাকে তো সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাটাস। এই সাথে আমরা এটাও বলেছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস আবার বিভিন্ন ধরনের হয়, যেমন টাইপ 1 হয়, টাইপ 2 হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, অন্য কোনো অসুখের সাথে অ্যাসোসিয়েটেড হিসাবেও ডায়াবেটিস মেলাইটাস হয়। তো যদিও আসলে সবগুলিরই এন্ড পয়েন্ট দাঁড়াচ্ছে আমার ব্লাড সুগার বেড়ে যাওয়া, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় পার্থক্য হয়ে যায়। তো পার্থক্যটা কিভাবে হয়? যেমন টাইপ 1-এর ক্ষেত্রে আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর আসলে পার্থক্য আলাপ করেছিলাম। তার আগে অন্যান্য আলাপে যাওয়ার আগে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডায়াবেটিসটাকে আমরা আসলে শনাক্ত করব কিভাবে। হোয়াট ইজ দ্য ওয়ে টু ডায়াগনোস ডায়াবেটিস মেলাইটাস। আপনারা সবাই অলমোস্ট সবাই পেরেছিলেন এবং আসলে আপনারা জানেন, তবুও আবার আমি রিপিট করছি। সেটা হচ্ছে জাস্ট আমাদের তিনটা পয়েন্ট। একটা হচ্ছে 11.1, একটা হচ্ছে 6.5, একটা হচ্ছে 7.8। তাহলে কি 11, 7, 6.5 এই তিনটা কাট অফ যদি মনে থাকে তাহলে ডায়াবেটিসের ডায়াগনোসিসের ক্রাইটেরিয়াটা খুব সিম্পল। যেমন কি হচ্ছে 11.1 কোথায় আমার লাগবে? যদি পেশেন্টের র্যান্ডম ব্লাড সুগার 11.1 এর বেশি হয়, অথবা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ যদি ব্লাড সুগার 75 গ্রামের 11.1 এর বেশি হয়, ডায়াবেটিস মেলাইটাস। ফাস্টিং 7 এর চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস। যদি HbA1c 6.5 এর বেশি হয়, ডায়াবেটিস মেলাইটাস। সো দিজ আর 3 ক্রাইটেরিয়াস। এখন 3 ক্রাইটেরিয়াসের মধ্যে একটা ছোট ক্লজ আছে, সেটা হচ্ছে পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয় এবং আমার র্যান্ডম যদি 11.1 এর বেশি হয়, তাহলে আসলে আমার 2টা টেস্ট লাগবে। 2টা টেস্ট দিয়ে আমাকে নিশ্চিত হতে হবে। আবার আমরা প্রি ডায়াবেটিস নিয়েও আলাপ করেছিলাম। প্রি ডায়াবেটিস আবার 2 ধরনের, IFG এবং IGT, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ এবং ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ফাস্টিংটা হবে 6 to 7, যদি আমরা খুব সহজভাবে মনে রাখতে চাই। এক্স্যাক্টলি বলতে চাইলে 6.1 মিলিমোল টু লেস দ্যান 7, তার মানে 6.1 to 6.9। আমার মনে হয় 6 to 7 মনে রাখাটাই সুবিধাজনক। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কী হবে? যে ফাস্টিং আপনার 7 এর নিচে, কিন্তু 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ হচ্ছে 7.8 to 11.1। তো এটা হচ্ছে IGT। এই কন্ডিশনগুলির গুরুত্ব হচ্ছে যে এই অবস্থা থেকে দেখা যায় যে অনেক সময় আমরা ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে। তো এই সময় থেকে আমাদের মানে ম্যানেজমেন্টের দিকে তাকাতে হবে। এখন টাইপ 1 অনেক ক্ষেত্রে ইডিওপ্যাথিক হয়, অনেক সময় ইমিউন মেডিয়েটেড হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দেখা যায় একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, মেটাবলিক সিনড্রোম থাকে, ওবেসিটি থাকে, সেডেন্টারি লাইফস্টাইল থাকে। সো দেয়ার আর মেনি কজ। স্পেসিফিক কিছু কন্ডিশনের সাথে থাকে, যেমন যদি আমরা যদি হরমোনাল অ্যান্টাগনিস্ট, ইনসুলিনের হরমোনাল অ্যান্টাগনিস্ট তৈরি হয়, যদি ড্রাগ ইনডিউসড হয়, পেশেন্ট যদি গ্লুকোকর্টিকয়েডস দীর্ঘদিন ধরে খেতে থাকে, যদি কোনো জেনেটিক সিনড্রোমস থাকে। ইনফ্যাক্ট যে কোনো জেনেটিক অ্যাবনর্মালিটিতে দেখা যায় যে ব্লাড সুগারের কনসেন্ট্রেশন ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে ব্লাড ডায়াবেটিস মেলাইটাস ফার্স্ট ডায়াগনোস হয়েছে হচ্ছে প্রেগনেন্সির সময়। তো সেগুলি আসলে আমরা আলাপ করেছি গত লেকচারে। আজকে আমরা অত্যন্ত দ্রুত যাচ্ছি। সিমটমস কী কী হয় ডায়াবেটিস মেলাইটাসের। আমরা যদি একদম সিম্পল যাই, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফ্যাজিয়া। তার মানে হচ্ছে কি, আমার বেশি পানি খাচ্ছি, বেশি খাবার খাচ্ছি এবং বেশি প্রস্রাব হচ্ছে। আবার খাবারের ক্ষেত্রে কি হয়, দেখা যায় একটা ইনক্লাইনেশন তৈরি হয় যে আমার মিষ্টি খেতে বেশি ভালো লাগছে।
এইগুলি হচ্ছে একদম ক্লাসিক্যাল সিমটমস। তার সাথে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অন্যান্য সিমটমস কী আসতে পারে। যেহেতু আমার পলিইউরিয়া হচ্ছে, হয়তো বা আমার ড্রাই মাউথ হতে পারে, সেটা একটা সিমটমস। আমার দুর্বল লাগতে পারে, যেহেতু আমার মেটাবলিক ফাংশন ঠিক মতো হচ্ছে না, হেডেক হতে পারে, নশিয়া হতে পারে, আমি ইরিটেবল হয়ে যেতে পারি। ওয়েট চেঞ্জ হতে পারে। ওয়েট চেঞ্জ কেমন? যদি টাইপ 1 সাডেন অনসেট অফ টাইপ 1 হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ওয়েট লুজ করতেছি, অ্যালার্মিংলি লুজ করতেছি। যদি টাইপ 2 হয়, দেয়ার মাইট বি এ হিস্ট্রি অফ ওয়েট গেইন, তো সেসব থাকতে পারে। এখন টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য আসলে আমরা আলাপ করে ফেলেছি সেদিন, যে টাইপ 1টা ইউজুয়ালি ইয়াঙ্গার এজে হয়, 40 নিচে। টাইপ 2টা আসলে ওল্ডার এজে হয়। টাইপ 1-এর ক্ষেত্রে ডিউরেশন অফ সিমটমস কম হয়, টাইপ 2-তে বেশি হয়। এই জিনিসগুলি আসলে আপনারা পারেনও, রীতিমতো ভালোভাবেই পারেন। দেন আমরা টাইপ 1 এবং টাইপ 2 এর একটা বেসিক পার্থক্য আমাদের মনে রাখা দরকার, যে টাইপ 1 আসলে যখন হচ্ছে তখন আসলে আমাদের মানে অ্যাবসোলিউটলি আমাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাইপ 2-তে যখন হচ্ছে এবং পেশেন্ট আসলে ওয়েট লস করবে, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু টাইপ 2 যখন হচ্ছে তখন আসলে ব্যাপারটা অনেকগুলি ইস্যু চলে আসে। দেখা যায় যে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের হাইপার ইনসুলিনিমিয়া থাকে। তার মানে পেশেন্টের ইনসুলিনের কনসেন্ট্রেশনও বেশি, পেশেন্টের ডায়াবেটিস ব্লাড সুগারের কনসেন্ট্রেশনও বেশি, এবং পেশেন্টের ওজনও বেশি। তার মানে আসলে সব কিছুই বেশি থাকতেছে, যাতে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এবং এখানে টাইপ 2-তে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব বেশি। এবং আমরা যদি ন্যাচারাল কোর্সটা দেখি, টাইপ 2 মেলাইটাসের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, ওয়েট রিডাকশান, ডায়েটারি মডিফিকেশন, এইসবের গুরুত্ব অনেক বেশি ইনিশিয়ালি। এবং একটা সময় যখন এটা কন্টিনিউ করতে থাকবে, তখন এক সময় দেখা যাবে যে হয়তো বা আমাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি টাইপ 2-তেও ডেভেলপ করছে। আর টাইপ 1-এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকতেছে। সো টাইপ 1-এর ক্ষেত্রে আপনি লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি মডিফিকেশন, সেটার সুযোগ অনেক আসলে কমে আসে। আমরা যদি একটা উদাহরণ ধরেন একজন মানুষ, তার ওজন ছিল 70 কেজি, লাস্ট 6-7-1 ইয়ারের মধ্যে হি অর শি লস্ট 20 কেজি, আমাদের কাছে আসলো 50 কেজি ওজন নিয়ে, পেশেন্ট ইজ ক্যাকেকটিক, অ্যান্ড নাও আমরা অ্যাডভাইস দিলাম গতানুগতিকভাবে যে আপনি খাবার নিয়ন্ত্রণ করেন, এই করেন। তো সেটা আসলে কাজের কথা না। পেশেন্ট আসলে অলরেডি 20 কেজি ওজন লুজ করেছে। তার মানে হচ্ছে তখন আমাদের খাবারের তালিকা, সেই ক্ষেত্রেও আমাদের একটা ডিফাইন্ড খাবারের তালিকা আছে, সেভাবে খাবার দিতে হবে। এবং কিন্তু ওই ক্ষেত্রে আসলে আমরা যে মানে রেস্ট্রিকটিভ ডায়েটে যাব, সেটার কোনো সুযোগ নাই। বরঞ্চ ওয়েট মেনটেনিং বা কিছু ক্ষেত্রে ওয়েট গেইনিং ডায়েটেও যেতে হবে। তার সাথে আমাদের ইনসুলিন হচ্ছে দ্য ড্রাগ অফ চয়েস। তো এই ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এখন যদি আমরা ডায়াবেটিসের ম্যানেজমেন্টের দিকে তাকাই, তো ম্যানেজমেন্ট আসলে ভিন্ন হবে। কী ধরনের ডায়াবেটিস, তার উপরে ভিত্তি করেও একটা ব্লাড সুগার ম্যানেজমেন্টটা আসলে ঠিক হবে। এখন যদি আমরা ম্যানেজমেন্টের দিকে তাকাই, গ্রস আইডিয়াটা কি? গ্রস আইডিয়াটা হচ্ছে আসলে একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট আপনার লাগবেই। তো লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে কি আসবে? আমরা ফার্স্টে একটু ডায়েটারি ম্যানেজমেন্টটা নিয়ে আলাপ করি। ডায়েটারি মডিফিকেশন। ডায়েটারি মডিফিকেশনের মধ্যে প্রথম যেই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশনটা স্প্রেডেড হবে, খাবারটা স্প্রেডেড হবে, একসাথে কখনোই খুব বেশি খাওয়া উচিত হবে না। এবং স্প্রেডেডটা কি অ্যাটলিস্ট কখনো বলা হচ্ছে 5 মিল, কোনো জায়গায় বলা হচ্ছে 6 মিলস। তো অ্যাটলিস্ট 5 to 6 মিলস পার ডে, প্রতিদিন 5 থেকে 6 বার রুগী খাবে, কিন্তু কখনোই খুব বেশি খাবে না। তো এটা কেন? কারণ হচ্ছে আমাদের যে গ্লাইকেমিক ইন্ডেক্স আছে খাবারের, তো আমরা যখন খাবার দেই তখন দেখা যায় হঠাৎ করে ব্লাড সুগারটা আমাদের বেড়ে যায়, তারপরে আবার মানে নর্মাল মেটাবলিজমই কমতে থাকে। তো একটা মানুষ যখন নর্মাল থাকে, হোমিওস্টেসিস নর্মাল থাকে, তখন দেখা যায় যে এই জিনিসটা শরীর ম্যানেজ করতে পারতেছে। কিন্তু যখন তার ডায়াবেটিস থাকে, তখন তার মেটাবলিক একটা অ্যাবনর্মালিটি শরীরে থাকেই। আর হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাবে, হঠাৎ করে ব্লাড সুগার কমে যাবে, এইটা আসলে ট্রিটমেন্টের আইডিয়া না। আমাদের ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে আমাদের ব্লাড সুগারের লেভেলটাকে একটা সবসময় একটা নির্দিষ্ট মাত্রায় রাখা।
তো এখন এটার জন্য যেটা করতে হবে যে কি আমার স্প্রেডেড মিল হবে। স্প্রেডেড মিল কেমন? 5 থেকে 6 বার। তো আমরা এক্সাক্ট আসলে টাইম ফ্রেমটাও রুগীকে দিয়ে দিতে পারি, যেমন কি সকাল 8টা, 11টা, 2টা, 5টা, 8টা, 11টা, এই হচ্ছে 6 মিলস। 6 মিলস খাবার। ইভেন একজন রুগী যেই খাবারটা 3 বেলায় খাচ্ছে সেই খাবারটাই যদি স্প্রেডেড করে 6 বেলায় খায়, দেখা যায় ওভারঅল আউটকামটা ভালো হয়। তার মানে আপনি খাবার কমাচ্ছেন না, কিন্তু খাবারটাকে স্প্রেড করে দিচ্ছেন। হ্যাঁ, প্রয়োজন হলে খাবারও কমাতে হবে। আমাদের আইডিয়াটা কি সকালবেলা খাবারের যে আইডিয়াটা কি, যে আমরা বলি যে 2টা পাতলা রুটি খান, ডিম খান, একটা ডিমটা সেদ্ধ হলে ভালো হয়, এবং কুসুম এবং সহই খেতে পারে, আসলে সব কিছু সহই খেতে পারে। সবজি ইচ্ছা মতো খাওয়া সম্ভব, কিন্তু সবজিটার মধ্যে আমরা কি পরিমাণ তেল দিচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সবজি ইচ্ছা মতো। 11টার দিকে আসলে আমরা ফলের জন্য বরাদ্দ রাখি। এখন ফলের বরাদ্দ মানে আস্ত ফজলি আম না, ফলের বরাদ্দ মানে হচ্ছে ওই সময় মেবি একটা কলা অথবা আধা টুকরা আপেল। এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। আমি জাস্ট আপনাদের আইডিয়াটা দিচ্ছি যে 11টার সময় আপনাদের ফলের সময়, মেবি একটু কমলা, এভাবে। আর দুপুর 2টায় ভাত খাক। এখানে আসলে ভাত আর রুটি আমাদের খুব বেশি পার্থক্য তৈরি করে দেয় না, কথাটা হচ্ছে পরিমাণটা কতটুকু যাচ্ছে। আমরা অনেক সময় মানে রুটি এবং ভাতে গুরুত্ব দিতে গিয়ে দেখা যায় পরিমাণটার দিকে খেয়াল রাখি না। তো ভাতটা কি থাকবে, আপনি 2 কাপ বা 3 কাপ ভাত, তার সাথে সবজি ইচ্ছা মতো। চেষ্টা থাকতে হবে সবজিতে যাতে তেলের পরিমাণটা কম থাকে। মাছ বা মাংস যদি খাওয়া হয়, মাছ হলে 2 টুকরা, মাংস হলে 3 টুকরা, চর্বিটা যদি বাদ দেওয়া যায় ভালো, এবং ডাল 1 কাপ। এটা একটা রাফ আইডিয়া। আসলে খাবার তো আসলে আমরা এইভাবে খাই না, যেই প্রিপারেশনটা আছে বাড়িতে আমরা সেই প্রিপারেশনটাই খাই, কিন্তু একটু করে। বিকাল 5টায় আসলে আমাদের স্ন্যাক্সের সময় আমরা কি করব, যে ঠিক আছে মুড়ি খেতে পারে 1 কাপ, অথবা বিস্কিট খেতে পারে 2টা, খুব বেশি মিষ্টি বিস্কিট না, 1 কাপ চা খেলো চিনি ছাড়া। রাত 8টার সময় কি খাবে? রাত 8টার সময় আবার ইফ রুগী যদি পছন্দ করে ভাত খেতে, ওকে ভাত 1 কাপ বা 1.5 কাপ বা 2 কাপ ভাত, তার সাথে সবজি ইচ্ছা মতো। সবজিতে কোনো রেস্ট্রিকশন নাই, একটু চেষ্টা করা হবে যে সবজিটাতে যাতে তেল কম থাকে। মাছ খেলে 1 টুকরা, মাংস খেলে 2 টুকরা, ডাল খেতে পারে ইচ্ছা মতো। রাত 11টার সময় ঘুমাতে যাবার আগে কি হবে, যে 1 কাপ দুধ খেয়ে ঘুমাতে যাবে। পেশেন্ট যদি মনে করে দুধ না অন্য কিছু খেলে তার ভালো হবে, একটা। এই রাত 11টার সময় এই বেড টাইমের আগে এই মিলটা আসলে কিছু অনেক ধরনের গুরুত্ব বহন করে। হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমায়, মেটাবলিজমেরও কিছু পজিটিভ দিক আছে এখানে। তো এই ধরনের, এটা আসলে একটা রাফ গাইড। 8, 11, 2, 5, 8, 11 এভাবে আসলে রুগীর খাওয়া দাওয়াটা হওয়া উচিত। এবং খাবারের যেই তালিকা আমি বলছি, আমাদের ডায়াবেটিসের যে কোনো একটা বই যদি আপনারা দেখেন, যে মোটামুটি কাছাকাছি ধরনের খাবারের কথাই বলা হয়েছে। আইডিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন আপনি গাইডলাইন, নিজস্ব রুচি, খাবারের যেটা অ্যাভেলেবিলিটি, সেগুলির উপর নির্ভর করে আমরা এটা আসলে ম্যানেজ করে নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের, এবং এটা আসলে টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে না, 2 ক্ষেত্রেই আপনাকে খাবারটা স্প্রেডেড করে দিতে হবে। আপনি যদি খাবার স্প্রেড না করে দেন, তাহলে আসলে ডায়াবেটিক পেশেন্ট দেখা যাবে যে কখনো তার ব্লাড সুগার হয়ে যাচ্ছে 24, কখনো হয়ে যাচ্ছে 3, এবং এই কারণে রুগীর মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমি তো ওষুধ ঠিক মতো খাচ্ছি, তো আমার এখন 24 হচ্ছে কেন, তখন কেন 3 হচ্ছে, তো আমি তো একই খাবারই খাচ্ছি, তাইলে এখন কেন 24 হচ্ছে, এখন 3 হচ্ছে কেন। তো সেই ধারণাটা আসলে রুগীকে, এই খাবারের তালিকা যখন বলবেন, একটা ইম্পর্টেন্ট কথা আপনারা সবাই অবশ্যই রুগীকে বলবেন যে আলু সবজি না। এই ক্ষেত্রেও আমাদের খুব একটা বড় সড়ো মানে অসুবিধা হয়ে যায়, যে আমরা কি করতেছি, ধরেন রুটি দিয়ে আলু ভাজি খেলাম, তো যখনই আমরা রুটি দিয়ে আলু ভাজি খাই, তাহলে আমরা শর্করা দিয়ে শর্করা খাচ্ছি, সবজি আসলে শরীরে যাচ্ছে না। 2টা ঘটনা ঘটতেছে, এক হচ্ছে আপনার শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক, দ্বিতীয় হচ্ছে শরীরে ভেজিটেবলস যাচ্ছে না, যেটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সো টোটাল খাবারের তালিকা বলে এই ক্লজটাও আবার সাথে দিতে হবে যে আলু সবজি না, অথবা প্রতিবারই আপনি বলতে পারেন, যখনই বলবেন সবজি খান বলে দেবেন আলু সবজি না, যখনই সবজি আলু সবজি না। ওকে, দেন আমরা যদি ড্রাগ ট্রিটমেন্টে আসি, ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে
আমরা টাইপ 1টা আসলে আগে শেষ করি। টাইপ 1-এর ক্ষেত্রে আসলে আপনার কোনো অপশন নাই। টাইপ 1-এর ক্ষেত্রে দি ড্রাগ হচ্ছে ইনসুলিন। এই ক্ষেত্রে আপনি আসলে যদি রুগী রিসপন্ড দিয়ে রাজি হয় যে না আমি কোনোভাবেই ইনসুলিন দিব না, সেই ক্ষেত্রে আলাদা কথা। বাট সেই ক্ষেত্রে রুগীর এই অনুরোধ অথবা দাবি আপনাকে, এবং এটা কিন্তু রুগীর আছে, এটা আপনারা জানেন তো সবাই, অটোনমি অফ দ্য পেশেন্ট। প্রত্যেক পেশেন্টেরই এই অধিকার আছে সেই কি চিকিৎসা নিবে বা না নিবে, এবং এই অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ডাক্তারের নাই। আপনি অবশ্যই বোঝাবেন, রুগীকে কাউন্সেলিং করবেন যে কেন আপনি এই চিকিৎসাটা, একটা নির্দিষ্ট চিকিৎসা রুগীকে দিতে চাচ্ছেন, কিন্তু সেটা কখনোই আন্ডার নো সার্কামস্টান্সেস রুগীর ইচ্ছার বিরুদ্ধে হতে পারবে না। এমনকি আসলে রুগীর ইচ্ছার বিরুদ্ধে আপনি রুগীর লাইফ সেভিং দিতে পারেন না। আপনারা তো সবাই জানেন নিশ্চয়ই যে এসকানিজি জিউস নামে একটা গ্রুপ আছে, তাদের প্রয়োজনে তাদের শরীরে রক্তও দেওয়া যায় না, কারণ হচ্ছে ওদের কোনো একটা মানে রিলিজিয়াস কারণে এটা নিষেধ করা আছে যে ওরা ব্লাড ট্রান্সফিউশন নিতে পারবেন না। সো ইভেন ইফ দ্য পেশেন্ট ইজ ডাইং, পেশেন্ট মারা যাচ্ছে, আপনি জানেন রক্ত দেওয়া দরকার, কিন্তু তাদের যদি ডেথ মানে উইল ওভাবে করা থাকে যে তাকে রক্ত দেওয়া যাবে না, তো আপনি দিতে পারবেন না। সো দিস ইজ দ্য আইডিয়া যে আপনার রুগীর কনসেন্ট লাগবে। তো টাইপ 1-এ আসলে এখানে কোনো নাই, আপনাকে ইনসুলিন দিতে হবে, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট। এখন রুগী যদি অনিচ্ছা প্রকাশ করে সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন ওষুধে যেতে হবে, কিন্তু সেই অনিচ্ছাটা ডকুমেন্টেড থাকতে হবে যে আমি সব নিয়েও ইনসুলিন নিতে রাজি না, আমি অন্য চিকিৎসা নিব, সেই হিসাবে ওষুধ দেওয়া হয়েছে। তো টাইপ 1 গন, টাইপ 1-এ ইনসুলিন। এখন টাইপ 2-তে যখন আসতেছে, টাইপ 2-এর ক্ষেত্রে আসলে এই অন্যান্য প্রথমে তো লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি মডিফিকেশন। আমি ডায়েটারি মডিফিকেশন আসলে বিস্তারিত আলাপ করে ফেলছি, এখন থাকবে হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজের ক্ষেত্রে যথেষ্ট মিসকনসেপশন আসলে আমাদের মানে সমাজে রুগীদের মধ্যে, আমাদের মধ্যে রান করতেছে। আপনি দেখবেন যে প্রায়ই যে আপনার আলাপ হচ্ছে যে আমি তো সকালে 2 ঘন্টা হাঁটি, আরেকজন বলতেছে আমি তো 1 ঘন্টা হাঁটি। কোনো অথরাইজড বডি বা বুক আপনাকে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে বলতেছে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে 1 বা 2 ঘন্টা বা 4 ঘন্টা হাঁটলে উপকার পাওয়া যাবে এরকম কোনো প্রমাণ নাই। কতক্ষণ হাঁটতে বলে? আপনাকে হাঁটতে বলে হচ্ছে 150 মিনিট প্রতি সপ্তাহে, এবং 150 মিনিট একটা না হেঁটে ফেললে হবে না, আসলে এটাকে হাঁটতে হবে হচ্ছিল প্রতিটা স্প্রেড হবে হচ্ছিল 30 মিনিটের। তার মানে হচ্ছে কি যে আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটেন, তাহলে আপনার টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে। এতেও শেষ হচ্ছে না আসলে, যে হাঁটাটা আপনি কিভাবে হাঁটতেছেন সেটার একটা গুরুত্ব থেকে যাচ্ছে। যেমন কি যে আপনি হেলতে দুলতে সারাদিন হাঁটলেও আসলে আমরা ডায়াবেটিসের জন্য যে বেনিফিটটা এক্সারসাইজ থেকে আনতে চাচ্ছি বা হাঁটার থেকে আনতে চাচ্ছি সেটা হয় না। এটাকে ব্রিস্ক একটা ওয়াকিং বলে আর কি, যে অ্যারোবিক এক্সারসাইজ যে এটার একটা কোয়ান্টিফিকেশনও আছে, যে আপনার যাতে আমরা যদি স্বাভাবিকভাবে বলি মানে ঘাম হয়, জোরে জোরে শ্বাস নিতে হয়, বুকে হার্টবিট যাতে বেড়ে যায়, এমনভাবে হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে। এটার এক্সাক্ট কোয়ান্টিফিকেশন যদি চান তাহলে সেটা হবে হলো যে 220 মাইনাস এজ অফ দ্য পেশেন্ট, এইটার যে ফিগারটা আসবে তার 80% হচ্ছে অপটিমাম হার্ট রেট একটা মানুষের। তার মানে আমরা যদি একটা মানুষের বয়স ধরি 50, 220 মাইনাস 50 তাহলে হয় হচ্ছে 170। 170-এর 20% যদি আমরা ধরি তাহলে 100-র জন্য 80, আর হচ্ছে 70-এর জন্য 40, 80, 110, 100, 110 বা 20 এমন আসবে। তার মানে আপনার হার্টবিটটাকেও রাইজ করতে হবে, হার্টবিটটা শুধু যদি এইটুকু করা যায় তাহলেই আসলে বাকি সব হয়ে যাবে। ঘাম ঝরানো বলেন, লম্বা শ্বাস নেওয়া বলেন, বাকি সব এভাবে হয়ে যাবে। তো সেভাবে আসলে এক্সারসাইজটা করতে হবে। আর এভাবে হেলতে দুলতে আসলে সারাদিন হাঁটলেও আমরা যেই মেটাবলিক ডিমান্ডটা শরীরে তৈরি করতে চাচ্ছি সেটা তৈরি হয় না। ব্যাপারটা কি আসলে আমরা যদি ওভাবে চিন্তা করেন তাহলে যেটা হয় যে আমাদের তো ব্লাডে ব্লাড সুগার আছে, তো আমরা যখন মানে কাজ করতে শুরু করি সেই ব্লাড সুগারটা পোড়ানো হয়।
তারপরে প্রিফর্মড কিছু ব্লাড সুগার আমাদের লিভারে তৈরি করা থাকে, মাংসপেশিতে তৈরি করা থাকে, সেগুলিও পোড়ানো হয়। এখন আমরা যদি খুব আস্তে আস্তে হাঁটি তাহলে যেটা হয় যে আমাদের রক্তের যে ব্লাড সুগার, লিভারের ব্লাড সুগার তৈরি করার যে ক্যাপাসিটি, আমার মাসলে যেই ব্লাড সুগার যেই সুগারটা আছে এবং নতুন করে লিভারের তৈরি করার যেই ক্যাপাসিটি, আমরা সবসময় তার এই লিমিটটার ভিতরে থেকে যাচ্ছি, আস্তে 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 হাঁটতেছি। সো আমার ব্লাড সুগার পোড়াচ্ছি, কিন্তু সাথে 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 ব্লাড সুগার তৈরিও হচ্ছে। সো একই আইডিয়াটা হচ্ছে এমনভাবে 30 মিনিটের একটা তৈরি করা যাতে আমার এটার একটা বার্ন আউট তৈরি হয়, যে আমার এক্সিস্টিং যেই এনার্জি সোর্সটা আছে সেটার বার্ন আউট তৈরি হয়। তখন যেটা হয় যে আমরা অন্য অংশে মেটাবলিজমের অন্য অংশে স্টিমুলেট করি। তো অন্য অংশে একটা হচ্ছে আমরা ফ্যাটের অংশে স্টিমুলেট করি। ফ্যাটের অংশে যখন স্টিমুলেট করা হয় তখন ওখান থেকে ফ্যাটের বার্ন আউট হয় এবং ওভারঅল মেটাবলিজমটা একটু চেঞ্জ হয়। এই যে চেঞ্জটা হয় এটার পজিটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি। দেখা যায় শরীর করতে মানে ভিন্নভাবে রেসপন্স করতে শুরু করে। এবং এই যে আধা ঘন্টার এই কাজটার এই মেটাবলিক ইম্প্যাক্টটা যে আধা ঘন্টায় শেষ হয়ে যায় তা না, এটা একটা দীর্ঘমেয়াদী, প্রায় 24 ঘন্টাই এটার একটা ইফেক্ট থাকে এবং তারপরের দিন আবারও হাঁটতেছে। সো ওভারঅল মেটাবলিজমের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই এভাবে এক্সারসাইজ করতে বলা হয়। তাহলে আমাদের কি গেল? টাইপ 1 গেল, টাইপ 2 গেল, ডায়েটারি এবং ফিজিক্যাল এক্সারসাইজ কীভাবে হবে সেটা গেল। এবার টাইপ 2 এর ক্ষেত্রে, ড্রাগের ক্ষেত্রে যদি আসেন, ড্রাগের ক্ষেত্রে আপনারা যদি ওভাবে চিন্তা করেন, বিভিন্ন ধরনের ওষুধ, বেসিক আইডিয়া কি হয়, আমি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি করব, তার মানে কি সিক্রেটোগগ বলতে পারেন ওটাকে, অথবা আমি ইনসুলিনের যে শরীরে যে ইনসুলিন আছে সেটার ব্যবহার বাড়াবো, সেটাকে আপনি সেন্সিটাইজার বলতে পারেন, অথবা আপনি ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন কমানোর চেষ্টা করবেন, আপনার অ্যাকারবস আছে এখানে, অথবা আপনি এক্সক্রেশন বাড়ানোর চেষ্টা করবেন ইউরিন দিয়ে। এটা একটা নতুন আইডিয়া আসছে, এটা অ্যাভেলেবল, ড্রাগও অ্যাভেলেবল, বাট ওটার সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে আসলে। তাহলে আপনি সিক্রেটোগগ কী হতে পারে? আপনি গ্লিমেনক্যামাইড দিতে পারেন, গ্লিক্লাজাইড দিতে পারেন, সেগুলি আসলে ওষুধের নাম। তো এই যে কোনো সিক্রেটোগগ, এবং এটা আপনার ইসের সাথে শুরু করতে হবে। বাইগুয়ানাইড হচ্ছে আসলে ইনসুলিন সেন্সিটাইজার, এবং ওটার মধ্যে আসলে মেটফরমিন এবং মেটফরমিন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অ্যাকারবস আছে, আপনার অ্যাবজর্পশন কমাচ্ছে। ইমফাগ্লোসোজিন আছে, এটা হচ্ছে এক্সক্রেশন বাড়াচ্ছে ইউরিন দিয়ে। সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস। The question is, which should be the first drug for a patient of type 2 diabetes mellitus? যদি সব কিছু পারমিট করে, আসলে একটা ওষুধ যখন আপনি দিবেন তখন আসলে অনেকগুলি হিসাব চলে আসবে। যেমন আমরা তখন দেখবেন যে আমরা ক্রিয়েটিনিন দেখতেছি, কারণ দেয়ার আর ড্রাগস যেগুলি আপনি ক্রিয়েটিনিন বেশি থাকলে দিতে পারবেন না। আমরা লিপিড প্রোফাইল দেখতেছি, কারণ লিপিড প্রোফাইলের উপরও ড্রাগের চয়েস নির্ভর করবে। সো ড্রাগের চয়েসে যখন যাবেন তখন অনেক বেশি ভ্যারি করবে। স্টিল আপনি যদি ফার্স্ট লাইন চিন্তা করেন, সেক্ষেত্রে মেটফরমিন শুড বি দ্য ড্রাগ অফ চয়েস। যুক্তিগুলি কি? এক হচ্ছে মেটফরমিন আসলে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তো আমরা যদি টাইপ 2 এর ইনিশিয়াল ফেজে থাকি রুগীর, যে তখনও তার হাইপার ইনসুলিনেমিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার আসলে সিক্রেটোগগ দিয়ে আরও ইনসুলিন তৈরি করার কোনো মানে নাই। বাইরের থেকে ইনসুলিন দিয়ে আরও ইনসুলিন কনসেন্ট্রেশন বাড়ানোর প্রয়োজন নাই। আমার প্রয়োজন যেটা, যে শরীরে আমার ইনসুলিন অলরেডি বেশি আছে, সেই ইনসুলিনটা প্রপারলি কাজ করতে পারতেছে না, সেই কাজের পরিবেশ তৈরি করা। সেই ক্ষেত্রে আমরা যে ডায়েটারি এবং লাইফস্টাইল মডিফিকেশন বললাম, সেটার গুরুত্বটা অনেক বেশি। তার সাথে যদি আপনি একটা ইনসুলিন সেন্সিটাইজার দেন, যেমন হচ্ছে আপনি মেটফরমিন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে একটা সাইনার্জিস্টিক ইফেক্ট আসবে এবং আসবে। এবং তার সাথে আসলে আপনি মেটফরমিনের একটাই প্রবলেম, এবং মেটফরমিনের মেটাবলিক ইম্প্যাক্ট অনেক ভালো। টোটাল যত ডায়াবেটিকের ওষুধ আছে সব ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে মেটাবলিক ইফেক্ট, যেমন হচ্ছে ধরেন ইন সাম ওয়ে বলা হয় যে মেটফরমিন ওয়েট রিডাকশানে মাইট হেল্প। মেটফরমিন আসলে গ্লুকোনিউজেনেসিসেও ওখানে ইম্পেয়ারমেন্ট করে, তার ইনসুলিন সেন্সিটাইজেশন বাড়ায়। তো এবং
মানে ওভারঅল যে মেটাবলিক তারপরে হচ্ছে লিপিড প্রোফাইলেও সে আসলে লিপিড প্রোফাইলেরও তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তো ফলে মেটফরমিন, যদি মেটফরমিন দিয়ে করা সম্ভব হয় দেন সিঙ্গেল ড্রাগ মেটফরমিন এবং তার সাথে অন্যান্য মডিফিকেশনগুলি। এখন মেটফরমিন যদি না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, এবং এটার একটা খুব বড় সড়ো সমস্যা আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে আসলে মেটফরমিন শুরুই করা যায় না, অথবা ক্রিয়েটিনিন যদি আমরা পরবর্তীতেও বেশি পাই সেক্ষেত্রে মেটফরমিন তুলে নিতে হয়। খুব লাইফ থ্রেটেনিং যেই কন্ডিশনটা তৈরি হতে পারে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে এবং রোগী মেটফরমিন নেয়, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, এবং ল্যাকটিক অ্যাসিডোসিসের আসলে ডেথ রেট অনেক বেশি। সো এইটা খেয়াল রাখতে হবে, এবং সেই কারণেই আসলে রোগীকে রেগুলার আমরা ব্লাড সুগারের সাথে সাথে ক্রিয়েটিনিনেরও একটা মনিটরিং রাখি। এবার আসেন অন্যান্য যেই ওষুধগুলি আছে ইনক্লুডিং ইনসুলিন, বাকি সবগুলিরই কিন্তু একটা প্রপার্টিজ আছে যে রোগীর ওয়েট গেইন করায়। আপনি সিক্রেটোগগ দিবেন, কারণ ইনসুলিন তো একটা অ্যানাবলিক জিনিস, যেহেতু ইনসুলিনের ওভারঅল কাজটা হচ্ছে অ্যানাবলিজম, তো ফলে এবং আপনি সিক্রেটোগগ যখন দিবেন তখনও সে আসলে ইনসুলিন কনসেন্ট্রেশনই বাড়াচ্ছে, তো ফলে দেখা যায় যে ওয়েট গেইন হয়, লিপিড প্রোফাইলটা দেখা যায় একটা ডিটোরিয়েটিং একটা অবস্থায় যায়, এবং অন্যান্য ইদানিং কিছু আবার নতুন ধরনের কিছু ওষুধ আসছে, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এগুলির আবার কিছু পজিটিভ ইফেক্ট আছে। সো আমরা যখন ড্রাগের দিকে যাব তো সেটা আসলে ভ্যারি করে এবং এটা আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্ট এবং অন্যান্য ইসের সাথে অনেক বেশি ভ্যারি করে। তো ওভারঅল আইডিয়াটা এরকম আর কি। তাহলে ওভারঅল আইডিয়াটা কি? আপনার ডায়েটারি ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, টাইপ 1-এর জন্য ইনসুলিন এবং টাইপ 2-এর জন্য ভ্যারিয়াস টাইপস অফ ড্রাগস, যেটা ইসের উপর নির্ভর করবে। এখন যদি আমরা দেখি যে ডায়াবেটিস মেলাটাসের কমপ্লিকেশনস কী আসতেছে, কমপ্লিকেশনস আসলে কিছু আছে অ্যাকিউট কমপ্লিকেশনস, যেমন হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আর যদি আরেকটা হতে পারে যে হাইপারঅসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা, আর হচ্ছে আরেকটা কি হতে পারে যে লং টাইমস কমপ্লিকেশনস। তো অ্যাকিউট কমপ্লিকেশনস এবং লং টার্মস কমপ্লিকেশনস। তো অ্যাকিউট কমপ্লিকেশনস অ্যাকিউট ম্যানেজমেন্ট, লং টার্মস কমপ্লিকেশনস লং টার্ম। ইনফ্যাক্ট ডায়াবেটিস মেলাটাস যে আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে চাই এবং ডায়াবেটিস ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে চাই, এর একটা প্রধান কারণই কিন্তু হচ্ছে যে ব্লাড এই কমপ্লিকেশনসকে প্রিভেনশন করা। আপনারা দেখবেন আপনাদের পরিচিতর মধ্যেই পেশেন্ট অথবা আত্মীয় অথবা স্বজন যে দেখবেন যে অনেকেই বলতেছে যে আমার তো ব্লাড সুগার 18 থাকে, আমার কোনো সমস্যা হয় না। তো এবং শুধু যে এটা বলতেছে তাই না, অন্য আরেকজন যে ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য অনেক কষ্ট করতেছে তাকে দেখা যাচ্ছে এনকারেজ করতেছে যে আমি তো কিছু করি না, তুমি এত সব কষ্ট করতেছো কেন। তো আসলে আইডিয়াটা ওইটাই, 18 থাকলেই যে কোনো একটা সমস্যা হবে তা কিন্তু না। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস মেলাটাসের পেশেন্টরা অ্যাসিমটোমেটিক হয়। দেন আমরা আসলে এত উৎসাহী কেন যে ওনার ব্লাড সুগার কমানোর জন্য? এই উৎসাহটা আসলে আমাদের না, আমাদের এক্সপ্লেন করতে হবে পেশেন্টের যে আমরা আসলে যেটা চাচ্ছি যে ব্লাড সুগারের ডায়াবেটিস মেলাটাসের কমপ্লিকেশনস যেগুলি তৈরি হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারঅসমোলার ডায়াবেটিক কোমা, অ্যাকিউট অথবা লং টার্মসের ক্ষেত্রে কী হয় সেই কমপ্লিকেশনসগুলি ফেরানোর। লং টার্মসের ক্ষেত্রে কী হতে পারে? নিউরোপ্যাথি হতে পারে, এবং ইন্টারেস্টিংলি ডায়াবেটিসের জন্য যে পেরিফেরাল নিউরোপ্যাথিটা হয় এটা কিন্তু ইরিভার্সেবল। তার মানে কারোর যখন ধরেন 10 বছর ধরে ডায়াবেটিস 18-20 ছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি, নাও আমাদের কাছে আসছে যে আমার তো শরীর জ্বালাপোড়া করে। এখন আমরা যখন ডায়াবেটিস মেলাটাসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো তার ওই জ্বালাপোড়াটা কিন্তু ঠিক মানে করা সম্ভব না, কারণ হচ্ছে এখানে একটা পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি হয় এবং এটা ইরিভার্সিবল, এটাকে রিভার্স করা যায় না। সিমটোমেটিক্যালি হয়তো বা ট্রিটমেন্ট করা সম্ভব। তো এইটা হচ্ছে একটা তারপরে ধরেন নেফ্রোপ্যাথিও যদি আমরা ইনিশিয়াল স্টেজে পাই সেই ক্ষেত্রে হয়তো বা এই সম্ভব, বাট এক সময় যখন সিকেডি ডেভেলপ করে যায় তখন আমরা ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণও করি তাতেও তো তার নেফ্রোপ্যাথি সিকেডিকে আমরা রিভার্স করতে পারতেছি না। Same goes for cardiac ischemic heart disease, same is true for stroke. So এই সবগুলির ক্ষেত্রেই স্ট্রোক বলেন, পেরিফেরাল নিউরোপ্যাথি বলেন, ইস্কেমিক হার্ট ডিজিজ বলেন, নেফ্রোপ্যাথি বলেন, সবগুলিতেই আমরা এই যে লং টার্মস কমপ্লিকেশনসটা সেটাকে ফেরানোর চেষ্টা করি এবং এই ফেরানোর চেষ্টার জন্যই
আসলে আমরা ডায়াবেটিস মেলাটাসকে নিয়ন্ত্রণে রাখতে চাই। তো লং টার্মসের ক্ষেত্রে আইডিয়াটা আসলে পরিষ্কার, যখন আপনার অর্গান ইনভলভমেন্ট হয়ে যাবে তখন ডায়াবেটিসের নিয়ন্ত্রণেও রাখতে হবে, এবং তার সাথে যেই অর্গান ইনভলভমেন্ট হয়ে গেছে সেটার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট আছে সেটাকে দিতে হবে। আর হলো যে এভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলি রিভার্সেবল সেই ক্ষেত্রে হয়তো আমরা রিভার্স করতে মানে চেষ্টা করা যেতে পারে, কিন্তু ইরিভার্সেবল ড্যামেজ যখন হবে তখন এটাকে আসলে রিভার্স করা সম্ভব না। সো এই কাউন্সেলিংটাও খুব ইম্পর্টেন্ট যারা করতে আসে, যে আপনার 18 আপনার কোনো সমস্যা হচ্ছে না, আমরা কেন আপনাকে চিকিৎসা করতে যাচ্ছি। এখন কেউ যদি আপনি ফ্র্যাঙ্কলি ব্যাপারটা অন্যভাবে বলতে পারেন যে আপনার যদি স্ট্রোক হলে কোনো সমস্যা না থাকে দেন আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার দরকার কি, সোজা হিসাব যে আপনার স্ট্রোক হবে, খারাপ হয়ে যাবেন। এই জিনিসটা আসলে অ্যাজ লং অ্যাজ রুগী অ্যান্টিসিপেট না করবে ডায়াবেটিসের একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা আপনি কখনোই করতে পারবেন না। কেউ যদি বলে যে আমার কিডনি খারাপ হইলে আমি কিডনি বদলায় নিব, আমি ডায়ালাইসিসে থাকবো, আপনার নেফ্রোপ্যাথি ফেরানোর দরকার কি। কেউ যদি বলে আমার সারা শরীর জ্বলাপোড়া করতেছে, আই এম ওকে উইথ দ্যাট, দেন নাই। বাট আপনি এখন নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু যখন নেফ্রোপ্যাথি হবে তখন সব ঠিক করে ফেলা আশা থাকবে, সেইটা একটু অবাস্তব আশা হয়ে যায়। এই জায়গাটাতে গিয়ে হচ্ছে আমাদের অসুবিধাটা। সো আমাদের এই দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের কারণ হলো যে আমরা এই কমপ্লিকেশনসগুলি ফেরাতে চাই। তাহলে আসলে দীর্ঘমেয়াদী প্রতিটাই আলাদা আলাদা এবং বিশাল টপিকস। আমাদের হাতে 5 মিনিট সময় আছে, আমি আসলে অ্যাকিউট কমপ্লিকেশনসটাও শেষ করে ফেলবো। অ্যাকিউটে এত ডিটেলসে যাব না। ডিকেএ এবং হং। ডিকেএতে কী হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা আসলে একটা ডায়াবেটিক ইমার্জেন্সি পলিউরিয়া, থ্রাস্ট, উইক লস, এবং অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস, এটা সাধারণত হয় যে দিস মাইট বি ইভেন দ্য প্রেজেন্টিং সিমটমস অফ দ্য পেশেন্ট, যে পেশেন্ট নিজে জানতোই না যে তার ডায়াবেটিস আছে। পেশেন্ট আমাদের কাছে কোমার থেকে শুরু করে যে কোনো কন্ডিশন নিয়ে আসতে পারে, শ্বাসকষ্ট হচ্ছে, ডেলিরিয়াম হচ্ছে, কোমা হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, ভমিটিং, এনিথিং, ডিহাইড্রেশন, হাইপারটেনশন, এগুলি সব কিছু হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে একদম অ্যাবসলিউটলি অত্যন্ত দ্রুত ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থাকে, আপনার অ্যান্টিসিপেটেড যে আপনার যে তার ফ্লুইড লস হয়েছে 6 লিটার্স, এটা আপনাকে ধরে নিতে হবে যে 6 লিটার্স ফ্লুইড লস হয়েছে, এবং এই ফ্লুইড লসের ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার 3 তো সেটাকে কারেকশন করতে হবে। এক্সট্রাসেলুলার আপনি নর্মাল স্যালাইন দিয়ে কারেকশন করবেন, ইন্ট্রাসেলুলার ডেক্সট্রোজ দিয়ে কারেকশন করবেন। তো এই কারেকশানের খুব সোজা। তো তাহলে আমাদের ওভারঅল বায়োকেমিক্যাল ফিচার্স কী হচ্ছে, একটা হচ্ছে কিটোনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, হাইপারকিটোনিমিয়া এই পেশেন্টের কেন ডেভেলপ করছে, কারণ তার নর্মাল যেই গ্লুকোজের যেই পাথওয়ে সেটা আসলে কাজ করতেছে না, যেহেতু তার ইনসুলিন নাই, ফলে কিটোন চলে আসছে ফাংশনে, আপনার এনার্জির সোর্স হিসেবে সব আপনার হাইপারকিটোনিমিয়া পাবেন, হাইপারগ্লাইসেমিয়া পাবেন, এবং মেটাবলিক অ্যাসিডোসিস পাবেন। সো দিজ আর দ্য থিংস। কজ অফ মর্টালিটি অফ ডিকেএ যদি চিলড্রেন হয় ইউজুয়ালি সেরিব্রাল ইডিমা, আর অ্যাডাল্টসের জন্য হাইপোক্যালেমিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এবং কোমরবিড অন্য কন্ডিশন যদি থাকে। ফার্স্ট কথা হচ্ছে আসলে পেশেন্টকে ভর্তি করতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। দ্বিতীয় হলো যে আপনার ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। যেই পটাশিয়ামটা কমে গেছে, আমরা সামটাইমস যেটা হয়, যেহেতু শরীরে ইনসুলিন থাকে না, দেখা যায় যে ব্লাডে বা সিরামে দেখা যায় যে আমরা ইভেন পটাশিয়াম কনসেন্ট্রেশনটা বেশিও পেতে পারি, বাট ওভারঅল শরীরের পটাশিয়াম ডিপ্লিশন ঘটে। এই ক্ষেত্রে আমরা বলছি যে মর্টালিটির পরিমাণটা প্রায় 20%-এর মতো হতে পারে উইথ অপটিমাম ম্যানেজমেন্ট। চিলড্রেনের ক্ষেত্রে সেরিব্রাল ইডিমা, অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন অথবা কোমরবিড কন্ডিশন, অন্য কিছু, অথবা হাইপোক্যালেমিয়া। দিজ আর দ্য কজেস অফ ডেথ। এবং যেহেতু ডিহাইড্রেশন হয়, একটা প্রোথ্রম্বোটিক কন্ডিশন তৈরি হয়, ফলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এগুলিও হতে পারে। হাই রিস্ক গ্রুপ কারা, ওল্ডার পিপলও হাই রিস্ক গ্রুপ, ইয়ং অ্যাডাল্টসও হাই রিস্ক গ্রুপ। প্রেগনেন্ট ওমেনদের যদি ডিকেএ হয় সেটা একটা হাই রিস্ক গ্রুপ। যদি এক্সিস্টিং হার্ট অথবা কিডনি ফেলিওর থাকে তাহলেও হাই রিস্ক গ্রুপ, অন্য কোনো কমরবিডিটিস থাকলে। সো পেশেন্ট আসার সাথে সাথে আপনাকে কী করতে হবে, একটা আইভি অ্যাক্সেস করতে হবে, পেশেন্ট অ্যাসেস করবেন, ইনিশিয়াল ইনভেস্টিগেশনস পাঠান। আপনার অতি দ্রুত ফ্লুইড রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে। যদি ব্লাড প্রেশারটা সিস্টোলিক ব্লাড প্রেশার দেখা যায় 90-র উপরে আছে,
1 লিটার দিতে হবে 60 মিনিটসে। যদি সিস্টোলিক বিপি 90 নিচে থাকে তাহলে আধা লিটার দিতে হবে, 500 ml দিতে হবে 15 মিনিটে, তার মানে আরও দ্রুত কারেকশনের দিকে যেতে হবে। ইনসুলিন শুরু করতে হবে। ইনসুলিন শুরু করার সোজা সূত্র 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার, 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। আসলে আমি যেই ঝড়ের বেগে যাচ্ছি এতে এটা ম্যানেজমেন্টটা হবে না, আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। পটাশিয়াম আপনি রিপ্লেস করবেন কিভাবে? যদি আপনার সেরামে 5.5 এর উপরে থাকে তাহলে আপনি ফার্স্ট ব্যাগ বা দ্বিতীয় ব্যাগে কোনো পটাশিয়াম দিবেন না, কিন্তু 3.5 to 5 যদি থাকে তাহলে 40, লেস দেন 3.5 যদি থাকে তাহলে আরও বেশি কনসেন্ট্রেশনে অনেক সময় দিতে হতে পারে। দেন রুগী যদি স্ট্যাবিলাইজ করে দেন 6 to 12 আওয়ার্সেও কিছু ম্যানেজমেন্ট আছে, 12 to 24 আওয়ার্সেও কিছু ম্যানেজমেন্ট আছে। আসলে এত ডিটেলস আমার মনে হয় প্রয়োজন নাই। আর হাইপারোসমলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা, যেটা কোমা যে হতেই হবে তা না, তো সেটারও ম্যানেজমেন্ট আসলে একই রকম, শুধু একটু ফ্লুইডের ম্যানেজমেন্টটা ইনসুলিনের ম্যানেজমেন্টটা একটু ভিন্নভাবে করতে হয়। তো এই হচ্ছে আসলে ওভারঅল আমাদের ডায়াবেটিস মেলাটাসের লেকচার। আমাদের তো সময় অলমোস্ট শেষ। আজকে আসলে মানে আমরা ইন্টারঅ্যাক্টিভ করি নাই, আপনাদের সাথেও আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি নাই, আপনারা তো প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগই পান নাই। সবাইকে ধন্যবাদ।